কয়েকদিন পার হয়ে গেছে, কাল বাদে পরশু রুহির বিয়ে। গতকাল রাত থেকে জামা কাপড় গুছিয়ে রেখেছিলাম, সকাল থেকেই পুরো বাসা মাথায় তুলে ফেলেছে শাড়ি। কখন যাবে, কি করবে, কি করবে, এসব নিয়ে ওর উত্তেজনা যেন শেষই নেই। অনেক কষ্টে ওকে তৈরি করলাম, নিজেও হালকা আকাশি রঙের একটা থ্রি পিস পরলাম। চুলগুলো ছেড়ে দিয়ে আয়নায় নিজেকে একবার দেখে নিলাম। শারিদ বারান্দা থেকে দৌড়ে আসতে আসতে বলল, মাম্মাম, রাদিল মামা এসেছে। আমি বারান্দায় গিয়ে নিচে তাকাতেই দেখলাম কালো গাড়িটার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন রাদিল ভাইয়া। সাদা শার্ট আর কালো প্যান্ট পরনে, সাদা শার্টের হাতা কোনই পর্যন্ত গুটানো, চোখে সেই চিরচেনা গম্ভীরতা। আমি শারিদকে নিয়ে নিচে গেলাম। শারিদ দৌড়ে গিয়ে রাদিল ভাইয়ের কোলে উঠে পড়লো আর বলল, আজকে আমি অনেক মজা করব, কেউ আমাকে বকা দিতে পারবে না। রাদিল ভাইয়া ভুরু তুলে বললেন, ও আচ্ছা, তাহলে আজ তোমার মাম্মার কথাও শুনবে না বুঝি? শারিদ মাথা নেড়ে বলল, শুনবো, কিন্তু একটু কম শুনবো। ওর কথা শুনে আমি হেসে ফেললাম। রাদিল ভাইয়ার ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা দেখা গেল। তারপর আমার উদ্দেশ্যে ধীর স্বরে বললেন, গাড়িতে ওঠো। আমি বিনা বাক্যে গাড়িতে উঠে বসলাম। রাদিল ভাইয়া আমাদের ব্যাগগুলো গাড়ির ডিকিতে রেখে ড্রাইভিং সিটে উঠে বসলেন। পুরো রাস্তা জুড়ে সারিদের বকবক চলতেই থাকলো। কখনো জানালার বাইরে তাকিয়ে সবুজ গাছপালা দেখছে, আবার কখনো রাদিল ভাইয়াকে হাজারটা প্রশ্ন করছে। আর রাদিল ভাইয়াও ধৈর্য সহকারে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। শহরে যানজটপূর্ণ রাস্তা ছেড়ে কালো গাড়িটা গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে ছুটে চলল। কয়েক ঘন্টা জার্নির পর গাড়িটা থামলো রাদিল ভাইয়াদের গ্রামের বাড়ির সামনে। দোতলা পাকা বাড়িটা যেন ছোট্ট একটা রাজপ্রাসাদ। বাড়ির সামনে বিস্তৃত খোলা উঠান, ডেকোরেশনের লোকজন কাজ করছে। সামনের দিকে ছোট ছোট ফেরি লাইট ঝুলছে। বাড়ির ভেতরে প্রবেশ করলাম আমরা। সদর দরজা পেরিয়ে বড় ড্রয়িং রুম, ড্রয়িং রুমের সাথেই বড় ডাইনিং টেবিল আর তার সঙ্গে অ্যাটাচ রান্নাঘর। রুবিনা আন্টি আর আরো কয়েকজন মহিলা মিলে ড্রয়িং রুমে বসেছিলেন। রুহি আগের দিনই চলে এসেছে। রাদিল ভাইয়ার কাজ থাকার কারণে ওনাদের সঙ্গে আসতে পারেনি। তাদের থেকে একটু দূরে রুহির দাদি সুফিয়া বেগম বসে আছেন। রুহির বাবা চাচা দুইজন ও এক ফুপি। আল আহমেদ সবার বড়, ওনার ছোট বোন রুকে আহমেদ স্বামী সন্তান নিয়ে বিদেশে সেটেল। ছুটি না পাওয়ার কারণে তারা রুহির বিয়েতে আসতে পারেনি। সবার ছোট আতিক আহমেদ আর তার স্ত্রী সায়দা বেগম। তাদের এক মেয়ে সিমি আহমেদ আর যমজ দুই ছেলে আয়ান আহমেদ ও আজান আহমেদ। রুবিনা আন্টিকে দেখে শারিদ দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরলো। নানু, কেমন আছো তুমি? রুবিনা আন্টি হেসে শারিদকে কোলে তুলে নিয়ে বললেন, আমি ভালো আছি। আমার সোনা পাখি, তুমি কেমন আছো? তোমাকে দেখে আমি তো অনেক ভালো হয়ে গেছি। নানু, তোমাকে অনেক মিস করেছি। কাছে দাঁড়িয়ে রুহি বলল, আচ্ছা, তুমি শুধু নানুকে মিস করেছো, খালামণিকে মিস করেননি? শারিদ রুবিনা আন্টির কোল থেকে নেমে রুহির কাছে চলে গেল। আমি এগিয়ে গিয়ে সবার সঙ্গে সালাম দিয়ে কুশল বিনিময় করলাম। আন্টি আমাকে জিজ্ঞেস করলেন, আসতে কোনো সমস্যা হয়নি তো? আমি বললাম, না আন্টি, কোনো সমস্যা হয়নি। ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। এরই মধ্যে সিমি, আয়ান, আজান, রুহির মামাতো বোন প্রেমা আপু আর ইতি সবাই এসে গল্প করতে লাগলো। গল্পের এক পর্যায়ে সবাই বলল, চলো সবাই ঘুরতে যাই, তোমাদের আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাই। গ্রামের পরিবেশে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। রুহিও তাদের সঙ্গে সায় দিল। শারিদ এতক্ষণ চুপচাপ শুনছিল। হঠাৎ আমার হাত ধরে টানতে টানতে বলল, মাম্মাম চলো না, আমি গরু দেখবো, হাঁস দেখবো। ওর উৎসাহ দেখে না হেসে পারলাম না। আমি বললাম, এখন না, একটু পর বিকেল হয়ে যাবে, বিকেলে ঘোরার মজাই আলাদা। আমার কথায় সকলে সম্মতি জানালো। বিকেলের দিকে সবাই মিলে গ্রামের চারপাশ ঘুরতে বের হলাম। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছেন রাদিল ভাইয়া, সম্ভবত ফোনে কথা বলছিলেন। আমাদের সবাইকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে বললেন, সকলে দল বেঁধে কোথায় যাওয়া হচ্ছে শুনি? রুহির সাথে সাথে বলল, আমরা সবাই গ্রামটা ঘুরে দেখতে যাচ্ছি। রাদিল ভাইয়া ফোনটা পকেটে রেখে ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলেন। এক নজরে সবাইকে দেখে বললেন, যাচ্ছিস ভালো কথা, কিন্তু তোরা এতজন মেয়ে আর পুরুষ মানুষ ব্যতীত একা যাচ্ছিস? গ্রামের রাস্তাঘাট কি চেনা তোদের? কোনো সমস্যা হলে তখন? রাদিল ভাইয়ের কথায় তেতে ওঠেন আয়ান আর আজান। মানে ওরা কি পুরুষ না? তুমি আমাদের দেখতে পাচ্ছ না? আমরা দুজন যে দাঁড়িয়ে আছি, আমরা কি তাহলে বাঁশ গাছ? আয়ানের প্রতিবাদী গলায় হাসি চেপে ধরে রাখতে পারলো না কেউই। আজান মুখ ফুলিয়ে বলল, আমাদের দেখে কি তোমার পুরুষ মানুষ মনে হচ্ছে না? রাদিল ভাইয়া ভুরু তুলে শান্তভাবে দুজনের দিকে তাকিয়ে বললেন, তোদের আমি মানুষ বলবো কিনা সেটাই ভাবছি এখন। সাথে সাথে আমাদের মাঝে হাসির রোল পড়ে গেল। আয়ান আহত ভঙ্গিতে বলল, এত বড় অপমান, এই অপমান আমি কোনোদিনও ভুলবো না। আজান নাটকীয় ভঙ্গিতে বুক চেপে ধরে বলল, আমাদের আত্মসম্মানে আঘাত লেগেছে। সিমি কোনো রকমে হাসি থামিয়ে বলল, তোমাদের আবার আত্মসম্মানও আছে নাকি? অবশ্যই আছে, গম্ভীর মুখে উত্তর দিল আয়ান। রুহি হেসে বলল, ভাইয়া, এখন যখন এতই সমস্যা,
তাহলে তুমি চলো আমাদের সাথে। সাথে সাথে শাড়ি দৌড়ে গিয়ে রাদিল ভাইয়ার হাত জড়িয়ে ধরলো। মামা তুমিও চলো আমার সাথে, অনেক মজা হবে। রাদিল ভাইয়া আমাদের দিকে একবার তাকালেন। আমরা সকলে ওনার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছি। অবশেষে রাদিল ভাইয়া রাজি হলেন আমাদের সাথে যাওয়ার জন্য। সকলে বাড়ির গেট পেরিয়ে গ্রামের কাঁচা রাস্তার দিকে হাঁটতে শুরু করলাম। বিকেলের হালকা রোদে গ্রামের কাঁচা রাস্তায় হাঁটতে অন্যরকম একটা শান্তি লাগছে। এখানে শহরের মতো কোনো গাড়ির হর্ন নেই, মানুষের ভিড় নেই, শুধু হালকা বাতাস আর চারপাশে সবুজের সমারোহ। মামা এত গাছ, ওর কথায় হেসে ফেললাম আমি। আমার এক হাত শক্ত করে ধরে হাঁটছে শাড়ি। সামনে হাঁটতে হাঁটতে সিমি বলল, এখনো তো কিছুই দেখোনি, সামনে আরো অনেক বড় বড় গাছ দেখতে পাবে। আয়ান আর আজান দৌড়াদৌড়ি করছে, কখনো সামনে যাচ্ছে আবার কখনো ফিরে আসছে। প্রেমা আর রতি চারপাশ দেখতেই ব্যস্ত। শারিদ কখনো আমার হাত ধরছে, আবার কখনো রাদিল ভাইয়ার পাশে গিয়ে হাঁটছে। মাঝে মাঝে হোঁচট খেয়ে আবার পড়েও যাচ্ছে। বিকেলের নরম রোদ তখন চারপাশে ছড়িয়ে আছে। আকাশের সোনালী হালকা আভা, দূরে কোথাও পাখির ডাক ভেসে আসছে। রাস্তার দুই পাশে ছোট ছোট টিনের ঘর, কোথাও উঠোনে ধান শুকানো হচ্ছে, কোথাও কয়েকজন মহিলা একসাথে বসে শাক করছেন। ছোট ছোট বাচ্চারা খালি পায়ে দৌড়াচ্ছে। হাঁটতে হাঁটতে একটা পুকুরের সামনে এলো সবাই। শারিদ হঠাৎ আমার হাত ছেড়ে দৌড়ে ঘাটের দিকে যেতে নিল। আমি তাড়াতাড়ি ওর হাতটা ধরে ফেললাম। পড়ে যাবে তো, আস্তে। শারিদ মুখ ফুলিয়ে বলল, পড়বো না মাম্মা, আমি বড় হয়ে গেছি। পেছন থেকে রাদিল ভাইয়ার শান্ত গলা ভেসে এলো, হ্যাঁ খুব বড় হয়ে গেছো, তাই তো হাঁটতে গিয়ে বারবার পড়ে যাও। সকলে হেসে উঠলো রাদিল ভাইয়ার কথায়। শারিদ লজ্জা পেয়ে এসে আমার পাশে দাঁড়ালো। পুকুর পাড় পেরিয়ে একটু সামনে যেতে দেখা গেল বিশাল আম বাগান, গাছ ভর্তি আম আর লিচু ঝুলছে। আজান বলল, আম পারি। আজানের কথায় সিমি ধমক দিয়ে বলল, বুড়া হাসিম দেখে ফেললে খবর আছে, সোজা আব্বুর কাছে গিয়ে নালিশ করবে। আয়ান গাছের দিকে তাকিয়ে বলল, আপু তুমি একটু বেশি ভয় পাও, ধরা না পড়লে কোনো সমস্যা নেই। বলে দুজনে গাছে উঠে সবার জন্য আম পেড়ে দ্রুত গাছ থেকে নেমে এলো। সকলে হাঁটতে হাঁটতে গ্রামের শেষ মাথায় চলে এলো। সেখানে ছোট্ট একটা নদী, নদীর পানি খুব শান্ত, কয়েকটা নৌকা বাঁধা আছে পাশে। আয়ানের মুখে দুষ্টু হাসি ফুটে উঠলো। নদীর পাশে বাঁধা ছোট নৌকাটার দিকে ইশারা করে বলল, একটু নৌকায় উঠলে কেমন হয়।